চলো আজ আমরা সেট 2 আলোচনা করব এবং সেট 2 এ আমরা অতি গুরুত্বপূর্ণ 15টা কোশ্চেন কমপ্লিট করব এবং আমি বারবার বলবো যার যেখানে বুঝতে অসুবিধা হবে ভিডিওটা ব্যাক করে বারংবার দেখবে, আশা করছি বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। সেট 2 এ আমাদের যে প্রথম ম্যাথটা আছে সেই ম্যাথগুলো আমরা এনে নিই একটু সামনে, তাহলে সুবিধা হবে। যারা দেখতে পাবে না অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো। অলরেডি আমাদের 4টে পিডিএফ বা 4টে সেট দেওয়া হয়ে গেছে। আমরা মোট এই মাসে 30টা সেট কমপ্লিট করব, অর্থাৎ পার ডে একটা করে সেট কমপ্লিট করব। এখানে প্রথম প্রশ্ন কি বলছে দেখো, প্রথম প্রশ্ন বলছে পি এর 4 ভাগের 1 ভাগ, পি এর 4 ভাগের 1 ভাগ। আচ্ছা 31 নম্বর কোশ্চেন বলছে পি এর 4 ভাগের 1 ভাগ সমান সমান নাকি কিউ এর 5 ভাগের 1 ভাগ, কিউ এর 5 ভাগের 1 ভাগ যদি হয় তাহলে পি কিউ এর শতকরা কত। ওকে, তাহলে আমরা এটা নর্মালি উপরে পি এর সাথে 1 গুণ করলে পি বাই 4, নিচে কিউ এর সাথে 1 গুণ করলে কিউ বাই 5। এই ধরনের ম্যাথ আমরা দেখেই বুঝতে পারবো এদের রেশিও কত হবে, তাও আমি এটা পুরোটা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা হবে 5p কোনাকুনি গুণ করে, আর এটা হবে হচ্ছে 4q। ওকে, তাহলে পি ইস টু কিউ কত হবে, পি ইস টু কিউ মানে কিউটাকে এ পাশে নিয়ে আসতে হবে, তাহলে দাঁড়াবে কত 4:5। 4 যেখানে সেখানেই থাকবে, 5টা গিয়ে পাশে দাঁড়াবে। তাহলে পি এর ভ্যালু কত পেলাম 4, আর কিউ এর ভ্যালু কত পেলাম 5। ঠিক আছে, এবার প্রশ্নে কি জানতে চেয়েছে, বলেছে পি কিউ এর শতকরা কত। পি হচ্ছে 4, কিউ এর শতকরা মানে কিউ কত, কিউ হচ্ছে 5, এর শতকরা মানে পার্সেন্টেজ 100-তে কত। আমি এই ধরনের অঙ্ক যখনই এসেছিল আমি তখনই বলেছিলাম যে যদি চেয়ে থেকে বা এর মানে যদি যার থেকে বলবে তারটা নিচে হবে, যার চেয়ে বলবে তারটা নিচে হবে। অতএব এখানে দেখো বলছে পি কিউ এর শতকরা, কিউ এর মানে কিউ এর থেকে আর কি, তাহলে কিউ এর থেকে মানে কিউটা নিচে পিটা উপরে, তাহলে আর ভুল হবে না, কারণ এই ধরনের ম্যাথে প্রচুর ভুল হয়ে যায়, অনেকে 4টা নিচে দিয়ে ফেলে। 5 দিয়ে 100কে কাটলে 20, 20 দিয়ে 4কে গুণ করলে 80%, অর্থাৎ কিউ অর্থাৎ পি হচ্ছে কিউ এর 80%। অপশান ডিতে আছে, দেখো অপশান ডি উইল বি দ্য রাইট আনসার। চলো 32 নম্বর ম্যাথ কি বলছে, এ একটি কাজ 10 দিনে করে। 32 নম্বর ম্যাথ। আচ্ছা আমি অনেক বাজে জায়গা থেকে শুরু করে ফেলেছি, এটা আরও প্রথমে জায়গা ছিল, তাহলে এখানে 31 হতো, এরপর 32 হবে। চলো বলেছে এ একটি কাজ 10 দিনে এবং বি সেই কাজ 15 দিনে করতে পারে। বেশ, এ তাহলে একটি কাজ 10 দিনে, বি সেই কাজটা 15 দিনে করতে পারে। ওকে, সি এর সাহায্যে তারা 5 দিনে সম্পন্ন করে, অর্থাৎ এ আর বি একসাথে কাজ করবে এবং তার সাথে যদি সি কেও সাহায্য নেয়, সি এরও সাহায্য নেয়, তাহলে নাকি পুরো কাজটা 5 দিনে করতে পারবে। তাহলে এ বি সি যদি টোটাল সবাই মিলে করে 5 দিনে করে। বেশ, তাহলে টোটাল ওয়ার্ক আমি এদের তিনজনের এলসিএম অর্থাৎ লসাগুটা ধরে নিচ্ছি 30টা টোটাল ওই কাজ। এ যদি 10 দিনে করতে পারে তার মানে এক এক দিনে 3টে করে করে, বি যদি 15 দিনে করতে পারে তাহলে এক এক দিনে 2টো করে করে, আর এরা তিনজনে যদি 5 দিনে করতে পারে তাহলে এক এক দিনে এরা 6টা করে করে। ব্যাস একদম ক্লিয়ার। এবার জানতে চাইছে যদি কাজটির জন্য তারা 8,790 টাকা পায়। কাজটির জন্য মানে এই 30টা কাজ করতে এই যে এরা 6 ইউনিট করে করে, তার জন্য তারা 8,790 টাকা পেয়েছে। অর্থাৎ আমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারছি যে 6 ইউনিট এরা কাজ করার জন্য 8,790 টাকা পেয়েছে, কারণ এই 6 ইউনিট কাজটাই তো এদের তিনজনের কাজ, তিনজনের মিলিত কাজ। এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2, তার মানে আমি বুঝতে পারছি যে সি এর ক্ষমতা 1 ছিল, তবেই তিনজন মিলে 6 কাজ করেছে, আর 6 কাজ করার জন্য এরা পেয়েছে কত 8,790 টাকা। তাহলে আমাকে জানতে চেয়েছে যে বি কত টাকা পেয়েছিল, বি এর ক্ষমতা কত ছিল 2, তাহলে বি 2 ইউনিটের যে টাকাটা সেই টাকাটা পাবে। তাহলে 6 মানে 8,790, 1 মানে 8,790 বাই 6, আর 2 মানে বার করবো কারণ বি এরটা জানতে চেয়েছে, 8,790 বাই 6 ইন্টু 2। একটা সময় পর এই ঐকিক নিয়মটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো বাচ্চারা করতো। আমরা একটা সময় পর কি করবো, 8,790 বাই 6 ইন্টু 2 ডাইরেক্ট করবো, নাহলে অসুবিধা হবে। 2 দিয়ে 6কে ভাঙলে 3, 3 দিয়ে এটাকে যদি কাটে 3 দুগুণে 6, 3 9 27, 3 3 9 300, 2990 টাকা বি পাবে। 2990 টাকা অপশান ডিতে আছে। একদম সহজ ছিল ম্যাথ, কোনো অসুবিধা নেই। চলো 33 নম্বর ম্যাথে আসছি। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত সেটের পিডিএফটা অলরেডি দিয়ে দিয়েছি, ওখানে 4টে সেটের পিডিএফ দেওয়া হয়ে গেছে অলরেডি। চলো এরপর আমরা মোট যতগুলো সেট করাবো সব সেটের পিডিএফ টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন করবে।
দুটি ট্রেনের একটি হাওড়া থেকে পাটনা অভিমুখে, অপরটি পাটনা থেকে হাওড়া অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাৎ করার পর তাদের, দেখো এই ধরনের ম্যাথের কনসেপ্টটা অনেকটা ব্রড, যেটা আমি যখন বেসিক ক্লাসগুলো করিয়েছিলাম ট্রেন সংক্রান্ত তখন সব বলে দিয়েছি, কিন্তু এখন তো আমরা প্র্যাকটিস সেট করছি, এখন আমরা অত ডিটেলসে করলে সময় আমাদের হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি শর্টকাট যেটা হচ্ছে, মানে যেভাবে আমরা পরীক্ষায় করব, দুটি ট্রেন, একটা হাওড়া থেকে পাটনা, ধরে নিচ্ছি এটা হচ্ছে হাওড়া, এটা হচ্ছে পাটনা। আমি আবারও বলে দিই, যদি দুটি ট্রেন একে অপরের দিকে আসে, মানে একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেন যদি তার উল্টো দিকে আসে, মানে এদিকে আসে, তাহলে যেই রেশিওটা থাকবে সেটা অপোজিট হবে। কেন হবে বলে দেবো। আর যদি দুটো ট্রেনই, এই একটা ট্রেন এদিকে যাচ্ছে আর একটা ট্রেনও এদিকেই যাচ্ছে, তাহলে রেশিওটা যেমন আছে তেমন হবে। এবার আমি বিষয়টা বলি। দেখো, সাক্ষাৎকারের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছেছে। আচ্ছা, একজন পৌঁছেছে 9 ঘন্টা পর, একজন পৌঁছেছে 16 ঘন্টা পর। বলো, যার 9 ঘন্টা টাইম লেগেছে তার গতিবেগ বেশি ছিল, তাহলে তার জন্যই তার সময় কম লেগেছে। আর যার 16 ঘন্টা টাইম লেগেছে তার গতিবেগটা কম ছিল, তার জন্যই 9 ঘন্টা লেগেছে। আমরা প্রথম থেকেই একটা জিনিস শিখে এসেছি, টাইমের রেশিও যেটা হয়, ধরো টাইমের রেশিও 9:16, এখানে বলেছে তো ওই যে 9 ঘন্টা 6 ঘন্টা, এটা তো টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও সবসময় কী হবে? অপোজিট হবে। স্পিডের রেশিও হবে 16:9। এক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু এক্ষেত্রে আনসার বার করার জন্য দেখো 16 আর 9 নেই, তাহলে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আনসার বার করার জন্য 16 কিউব, 16 রুট আর 9 রুট, অর্থাৎ 4:3 উইল বি দ্য রাইট আনসার। এইভাবেই আমাদের এই ম্যাথগুলো করে আসতে হবে। এবার এই প্রশ্নটাতে যদি একই দিকে দিত, যদি দুটো এইরকম অভিমুখে না দিয়ে যদি দুটো সেম অভিমুখে থাকতো, তাহলে যেমন ছিল তেমনটা উত্তর হতো, অর্থাৎ 9:16 মানে 3:4 উত্তর হতো, মানে অপশান সি হতো। যদি একই দিকে হতো তাহলে টাইমের স্পিডটা চেঞ্জ হতো না, একই দিকে একই রকম হতো, তাহলে 9:16 এটাকেই রুটের মধ্যে রাখতাম, তার মানে 3:4 তখন আনসার হতো। কিন্তু এখানে যেহেতু একটা এইদিকে যাচ্ছে আর একটা এইদিকে যাচ্ছে, তার জন্য রেশিওটাও চেঞ্জ হয়েছে। ব্যাস এইটুকুনি মনে রাখবে, পরীক্ষা এইটুকুনি করে আসবে, এর থেকে বিশেষ কিছু তোমার থেকে জানতে চাইবে না, একটা নাম্বার তুমি পেয়ে আসবে, ব্যাস এটাই অনেক বড় ব্যাপার। আর এটার ব্রড কনসেপ্ট আমি অবশ্যই ট্রেন চ্যাপ্টারে করিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তোমরা সার্চ করবে টাইম অ্যান্ড ডিস্টেন্স 247 SR, তাহলে তোমরা দেখে নিতে পারবে। চলো এরপর কি বলছে দেখো, একটি সংখ্যার বর্গের 5/3 অংশ হলো 75। মানে 34 নম্বর ম্যাথ বলছে একটা সংখ্যা ছিল যেটাকে স্কোয়ার করা হয়েছে, ধরে নিলাম একটা সংখ্যা ছিল এক্স যেটাকে স্কোয়ার করা হয়েছে, সেই স্কোয়ার সংখ্যাটাই বলছে, এই যেটা হোক সেই স্কোয়ার সংখ্যাটা যাই হোক, সেই স্কোয়ার সংখ্যাটার 5/3 ভাগ হচ্ছে 375। স্কোয়ার সংখ্যাটার 5/3 ভাগ হচ্ছে 375। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা সংখ্যা ছিল 5, তার যদি স্কোয়ার করি, 5 না আচ্ছা 6 ধরি, একটা সংখ্যা ছিল 6, তার যদি স্কোয়ার করি তাহলে সেটা হবে কত? 36। তাহলে এই 36টাকে যদি আমি কোনো ভগ্নাংশ নিয়ে আসি, ধরো 36টাকে আমি বলছি হচ্ছে 4, আর তার 1 ভাগ, তার মানে কত হবে? তাহলে 4 ভাগ মানে 36, মানে 4 9 36, 9 গুণ করলে 36 হয়, 4-এর সাথে 9 গুণ করলে 36 হয়, তাহলে 1-এর সাথে 9 গুণ করলে 9 হবে। তাহলে এইটা আমি বলতে চাইছি যে একটা সংখ্যা ছিল যেটাকে স্কোয়ার করা হয়েছে, সেই স্কোয়ারের 4/1 ভাগ হচ্ছে 9, এটাই তাই বলছে যে একটা সংখ্যা ছিল যেটাকে স্কোয়ার করা হয়েছিল, সেই স্কোয়ারের 5/3 ভাগ হচ্ছে 375। তাহলে 3 ভাগটা 375 হচ্ছে কীভাবে? মানে 3 ভাগের সাথে 125 যদি গুণ হয় তবেই এটা 375 হয়, 3 125 গুণ করলে 375। তাহলে 5-এর সাথে 125 যদি আমি গুণ করি, 5 গুণ 125 যদি আমি গুণ করি তাহলে হবে হচ্ছে 625। তার মানে সংখ্যাটা ছিল কত? 625। ভালো করে বোঝো, মানে স্কোয়ার সংখ্যাটা ছিল 625। তাহলে এবার বলো 625 কার স্কোয়ার? 625 কার স্কোয়ার? 625 কার স্কোয়ার? 625 হচ্ছে 25-এর স্কোয়ার, 25-এর স্কোয়ারই হয় 625। তার মানে অরিজিনাল সংখ্যাটা ছিল কত? 25। এই যে এখানে যেমন কত, অরিজিনাল সংখ্যাটা ছিল কত? 6, 6-এর স্কোয়ার করে 36 হয়েছে। এই 36টা দিয়ে আমরা এই 9 আর এই 36 আমরা বার করেছি, তাহলে 36টা কার স্কোয়ার ছিল? না 6 স্কোয়ার, তাহলে উত্তরটা কত হবে? 6। তেমনি 3 দিয়ে 375, 5 দিয়ে 625, 625 কার স্কোয়ার? না 25-এর স্কোয়ার, তাহলে উত্তর কত হবে আমার? 25। জানতে চেয়েছে সংখ্যাটি কত, সংখ্যাটি তার মানে 25। এতক্ষণ ধরে বলার কোনো অঙ্কই ছিল না, তাও অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে বলে একটু ডিটেলস আলোচনা। চলো এরপর আসছি আমাদের 35 নম্বর ম্যাথে। 35 নম্বর ম্যাথ কি বলছে দেখো, বলেছে কোনো মূলধন 2 বছরের সরল সুদে, খুব ভালো অঙ্ক, পরীক্ষা আসতে পারে। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 ও 8,652 টাকা।
দেখো প্রথমেই বলি যে আমি জটিল সুদের ম্যাথ কিন্তু কখনোই ওই তোমাদের বাঁধা ধরা নিয়মে কোনো রুলস বা ফর্মুলাতে করিনি। যারা ব্যাচে পড়ো তারা খুব ভালো করে জানো। এমনকি সরল সুদের অঙ্ক আমি কোনো পিটিআর দিয়ে করাই। তাহলে এটা কীভাবে করবো স্যার? 2 বছরের সরল সুদ যদি কেউ 8,400 টাকা পায়, তাহলে এক বছর ক টাকা করে পেয়েছে? 2 দিয়ে ভাগ করো, 4,200 টাকা করে এক বছর পেয়েছে। এটা তো একদম সিম্পল। কোনো একটা ব্যক্তি কিছু টাকা ব্যাংকে রেখেছিল, এক বছর 4,200 পেয়েছে, আরও এক বছর 4,200 পেয়েছে। কি না সরল সুদে, এটাতে কোনো ডাউট নেই। আচ্ছা, জটিল সুদ আমরা কিভাবে বার করতাম? এই সরল সুদের ওপর আবার যে প্রথম বছর যে সুদটা পেয়েছে সেই সুদের ওপর আরেকটু সুদ পায়, এটাই তো জটিল সুদ। তাহলে এই সুদের ওপর একটু সুদ পেয়েছে। কত সুদ পেয়েছে দেখো, এখানে বলেছে 8,652, অর্থাৎ 8,400 থেকে 8,652, মানে 252 টাকা বেশি পেয়েছে। তার মানে এই 4,200 টাকার ওপরে 252 টাকা বেশি পেয়েছে, এটাই তো এই বেশি টাকাটা। না হলে তো এটাও যদি 252 টাকা না বেশি পেতো, 8,400 টাকাই হতো। তাহলে এই 252 টাকাটা বেশি পেয়েছে কিসের ওপর? না এই 4,200 টাকাটার ওপর। তাহলে আমরা পার্সেন্টেজটা দেখে নিই। 4,200 টাকার ওপর যদি 252 টাকা পায়, তাহলে 100তে কত? এটা করলে আমরা কি বার করতে পারবো? না পার্সেন্টেজ, যে 4,200 টাকাটার কত পার্সেন্টেজ হচ্ছে 252 টাকা। 2 শূন্য কেটে দিলাম। 42কে যদি কাটি, আছে 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে 3 7 21, আর 6 7 42, 6 দিয়ে কাটলে 6 6 36। তার মানে 6% হারে টাকা পেয়েছে। এই 4,200 টাকার 6% হারে টাকা পেয়েছে। আর এইখানে যে টাকাটা ছিল সেটারও 6% হারে এই 4,200 টাকাটা পেয়েছে। এইভাবেই আমরা শিখেছি, এবং সবথেকে বেস্ট হয়ে আমরা এটা মুখে মুখেই করে দিতে পারতাম। সুদের হার কত টাকা? তাহলে সুদের হার 6%, কারণ 4,200 টাকা 6%-এ 252 টাকা হচ্ছে। ওকে, এগুলো আমরা মুখে মুখে করবো কারণ যেহেতু আমরা ক্লাস করছি, তাই কিছু করার নেই। বিশেষ কিছু নতুন স্টুডেন্ট যারা থাকবে তাদের একটু অসুবিধা হবে, তার জন্য এত ডিটেলসে বলছি। নাহলে পুরোনো যারা করছো বেশ কিছু মাস ধরে, তাদের কাছে এগুলো আশা করছি জল ভাত হয়ে গেছে। চলো, একজন চা ব্যবসায়ী 320 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সঙ্গে 250 টাকা কেজি দরের আসাম চা বিক্রি করবে। কী অনুপাতে? মানে মিশ্রণের অঙ্ক মিক্সার অ্যান্ড অ্যালিগেশন করতে হবে। মানে একদম অ্যালিগেশনের ফর্মুলায় ফেলে দিলে এটার উত্তর হয়ে যাবে, কিন্তু একটু কারেকশন করতে হবে। কি বলেছে? কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 324 টাকা দরে বিক্রি করলে তার 20% লাভ হবে। আচ্ছা, 20% লাভ হবে মানে আমি ধরে নিচ্ছি কেনা দাম তার 100%, এটাই তো হয় সিপি, মানে কস্ট প্রাইস, কেনা দাম। কিন্তু ওনার নাকি 20% লাভ হয়েছে, মানে ওনার মোট 120%-এ উনি বিক্রি করে ফেলেছে। সেটা কত টাকা? না সেটা বলছে 324 টাকা। তাহলে 120% মানে যদি 324 টাকা হয়, আবার ওই ঐকিক নিয়ম 1% মানে 324/120%, আর 100% মানে কেনা দাম। ওনার কেনা দামটা কত ছিল সেটাকে বার করে নিই। 100% মানে 324/120% ইন্টু 100%। আচ্ছা, পার্সেন্ট উভয় দিকে কেটে দাও। 120 একটা শূন্য, 100 একটা শূন্য কেটে দাও। আচ্ছা, 12 দিয়ে যদি এটাকে কাটি, 12 দুগুণে 24, আর 7 12 84, 27 ইন্টু 10 করলে 270, মানে 270 টাকা হচ্ছে ওনার কেনা দাম। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছে আশা করছি। 270 টাকা হচ্ছে ওনার কেনা দাম। তাহলে এবার আমরা এক কাজ করি, তাহলে ওনার হচ্ছে 320 টাকা কেজি দরে দার্জিলিং চা, যে অ্যালিগেশন করছি, 320 টাকা কেজি দার্জিলিং চা, 250 টাকা কেজি আসাম চা, আর বিক্রি করেছে, ওনার কেনা দাম ছিল 270 টাকা। এইভাবে ওনাকে অনুপাতে মেশাতে হবে। আমরা এখানে সবসময়তে কেনা দাম বা কস্ট প্রাইসটা লিখি। এখানে যদি কেউ 324 লিখে ফেলতো ভুল হতো, কারণ 324 তার কস্ট প্রাইস ছিল না, মানে কেনা দাম ছিল না, বিক্রি করা দাম 324 টাকা ছিল 120% লাভে। তার জন্য আমরা 270 টাকা বার করে নিলাম। তাহলে 270 থেকে 250 বিয়োগ করলে 20, আর 320 থেকে 270 বিয়োগ করলে 50। 2 শূন্য উভয় দিকে কেটে দিলাম। তাহলে 2:5 অনুপাতে ওনাকে চাটা মেশাতে হবে। 2:5 অনুপাত অপশান এতে আছে। একদম সিম্পল ম্যাথ ছিল, কোনো অসুবিধা থাকার কারণ না। চলো, একজন ব্যক্তি 3 মাসে যা উপার্জন করেন 4 মাসে তা খরচ করেন। খুব সুন্দর ম্যাথ, পরীক্ষায় আসবে তোমাদের, খুব ভালো করে ম্যাথটা বুঝো। একজন ব্যক্তি 3 মাসে যা উপার্জন করে, আমি ধরে নিচ্ছি একজন ব্যক্তি 3 মাসে তিনি 6,000 টাকা উপার্জন করেন, মানে প্রতি মাসে 2,000 টাকা করে উপার্জন করে, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। কিন্তু প্রশ্নে অন্য কিছু বলছে। দেখো, প্রশ্নে বলেছে যে তার মাসিক আয় 1,000 টাকা। আচ্ছা, যেটাই আমি ধরেছি 3 মাসে 6,000 টাকা, আমি সাইডে করে দেখাচ্ছি, সেটাই ওরা বলছে 3 মাসে 3,000 টাকা। কেন? কারণ এক মাসে 1,000 টাকা করে ইনকাম করে, তাহলে 3 মাসে 3,000 টাকা। আচ্ছা, এবার বলেছে তার সেটা নাকি তিনি যা উপার্জন করেন সেটা নাকি 4 মাসে খরচ করেন। তাহলে আমি যেটা ধরেছিলাম 2,000 টাকা, সেটা ওই টোটাল 3 মাসে 6,000 টাকা, সেটা নাকি উনি 4 মাসে খরচ করে। তাহলে 6,000 টাকাটা 4 মাসে খরচ করছে, মানে 6,000 টাকাটা প্রতি মাসে 1,500 টাকা করে খরচ করছে। আর এখানটা যদি হিসাব করি প্রশ্ন অনুযায়ী, 4 মাসে খরচ করছে মানে 3,000 টাকাটা 4 মাসে খরচ করছে,
মানে 750 টাকা করে পার মাস খরচ করছে। আমি দুটো দিয়ে বোঝাচ্ছি, মানে একই, এইটা দিয়ে বুঝলেও হবে একই ম্যাথ, এটা দিয়ে বুঝলে ডাইরেক্ট বইয়ের প্রশ্ন অনুযায়ী, আর এটা দিয়ে বুঝলে প্রশ্ন অনুযায়ী নয়, কিন্তু এটা কেন করছি আমি বলে দিচ্ছি, তাহলে ভালো করে বোঝো। 4 মাসে প্রতি মাসে 750 টাকা করে খরচ করছে, 4 মাসে 3000 টাকা খরচ করে ফেলছে, ঠিক আছে। এবার বলেছে ওনার বাৎসরিক সঞ্চয়ের পরিমাণ কত, তাহলে 3 মাসে যদি 3000 টাকা ইনকাম করে, তাহলে সেই লোকটা 12 মাসে 12,000 টাকা ইনকাম করবে। কিন্তু 12,000 টাকাটা তো উনি খরচ করতে পারবে না 12 মাসে, কেন? কারণ উনি 4 মাসে 3,000 টাকা করে খরচ করে। তাহলে 4 মাসে যদি 3,000 টাকা খরচ করে, 8 মাসে 6,000 টাকা খরচ করবে, আর 12 মাসে উনি তার মানে 9,000 টাকা খরচ করবে। তাহলে 12 মাসে যদি উনি 9,000 টাকা খরচ করে, তাহলে মোট ওনার সঞ্চয় থাকছে 3,000 টাকা। তাহলে উত্তর দেখো 3,000 টাকা ওনার সঞ্চয়। এটা তো করলাম, তাহলে স্যার এটা কেন বললেন? এটা কেন করলাম আমি ভালো করে বলি। তাহলে 3 মাসে 6,000 টাকা যদি ইনকাম করে, তার মানে 12 মাসে 3 মানে 12 মাসে উনি 24,000 টাকা ইনকাম করবে, এটা তো একদম শিওর। 3 মাসে 6,000, 12 মাসে 24,000, ডবল। তাহলে উনি খরচ করবে 12 মাসে কত টাকা? না, উনি 4 মাসে যদি 6,000 টাকা খরচ করে, তাহলে 8 মাসে 12,000 টাকা খরচ করবে, আর 12 মাসে 18,000 টাকা খরচ করবে। তাহলে ওনার 12 মাসে খরচ হবে 18,000 টাকা। তাহলে টোটাল ওনার সঞ্চয় হচ্ছে কত? 6,000 টাকা। দেখো প্রশ্ন অনুযায়ী 6,000 টাকা মিলছে না, অপশানে আছে কিন্তু মিলছে না। কেন বলো মিলছে না? কারণ আমি এখানে টাকাটা ধরেছিলাম উনি প্রতি মাসে 2,000 টাকা ইনকাম করে। এবার প্রশ্নে যদি এই 2,000 টাকাটা না বলে দিত, মানে এই 1,000 টাকাটা যদি না বলে দিত, তখন আমরা একটা যা ইচ্ছে তাই ধরে নিতাম, সেটা আমি 2,000 ধরে দেখালাম। কিন্তু এখানে প্রশ্নে 1,000 টাকা বলেই দিয়েছে, তার মানে আমার আর এত কিছু করার দরকার ছিল না, এটা আমার করার দরকার ছিল না, তাহলে দেখো ইনি তাহলে কত 3 মাসে 6,000 টাকা ইনকাম মানে সঞ্চয় করছে, ওনার 3 মাস পরে রয়েছে 6,000 টাকা সঞ্চয়, তার মানে ওনার সঞ্চয় হচ্ছে মোট 3,000 টাকা। কেন? কারণ আসল টাকাটা আমি 1,000 ধরেছিলাম, মানে প্রশ্নে বলা আছে, যেটা আমি এখানে 2,000 ধরেছিলাম, তাহলে যেটাই 6,000 সেটাই উত্তর হবে 3,000, মানে হাফ হয়ে যাবে। অতএব এটা আমার বোঝার দরকার নেই, আমার এইটা দিয়ে আমার প্রশ্ন হয়ে যাবে। বেকার একটু বড় করে ফেললাম, কিন্তু তাও কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলা দরকার ছিল, বললাম। 38 নম্বর ম্যাথে আসছি। 38 নম্বর ম্যাথ খুবই সুন্দর ম্যাথ। দুটি সংখ্যার যোগফল বলেছে 1,400 টাকা। ওকে, দুটি সংখ্যার যোগফল 1,400, বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যা দুটি সমান হয়, ছোট সংখ্যাটি কত? কিচ্ছু করবো না, দেখো বড় সংখ্যাটা ধরে নিলাম 20% হ্রাস মানে 80, আর ছোট সংখ্যাটি ধরে নিলাম 20% বৃদ্ধি মানে 120। বড় সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স এর 80% হয়েছে, আর ছোট সংখ্যাটি ধরে নিচ্ছি ওয়াই, যার 20% 120% হয়েছে। একটা বড় ধরে নিচ্ছি, একটা ছোট ধরে নিচ্ছি, বড় সংখ্যা ছোট সংখ্যা, যার একটা 80% হয়েছে, কারণ 20% হ্রাস মানে কমে গেছে মানে 80%, আর একটা 20% বৃদ্ধি, তার জন্য 100 থেকে 20% বৃদ্ধি মানে 120। তাহলে উভয় দিকে পার্সেন্টেজ কেটে দাও, 0 কেটে দাও, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে এদিকে হচ্ছে 2x, এদিকে হচ্ছে 3y। তাহলে আমরা এবার x আর y করে ফেলি, x y সমান 3:2। তাহলে মানে x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু হচ্ছে 2, পেয়ে গেলাম, ভ্যালু মানে অনুপাত পেয়ে গেলাম। এবার কি জানতে চাইছে? ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি মানে 2 মানে কত জানতে চাইছে। আচ্ছা, 3 আর 2 যোগ করলে 5, এই 5 মানেই বলছে 1,400, কারণ দুটি সংখ্যার যোগফল বলেছে 1,400, তার মানে আমার এখানে অনুপাত দুটোর যোগফল 5, সেটা মানে 1,400। তাহলে 1 মানে কত আর 2 মানে কত? আমি আর ঐকিক নিয়মটা করছি না, তোমরা করে নেবে। তাহলে 1,400/5 বার করতে হবে 2 মানে কত, তাই তো? তাহলে 5 দিয়ে 1,400কে ভাগ করলে 5 দুগুণে 10, 5 8 40, 5 0 0 280কে 2 দিয়ে গুণ করো মানে 28 দুগুণে 56, 560। তার মানে ছোট সংখ্যাটি হচ্ছে 560। একদম সিম্পল ক্যালকুলেশন। চলো 39 নম্বর ম্যাথ আসছি, দারুণ ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় প্রচুর আসে। এটা না আমি দুটো প্রসেসে একটু দেখিয়ে দিই, শর্ট আর ব্রড, কারণ ব্রডটাও জেনে রাখা একটু দরকার, নাহলে ভুলে যায় অনেক সময় অনেকে। তো শর্ট আর ব্রড আমি দুটোই এখানে দেখিয়ে দিচ্ছি, তাতে তোমাদের কাজে লাগবে। এবারে আমি যেটা বলতে চাইছি যে এটার আগে শর্ট দেখালে ভালো হবে নাকি আগে ব্রড? আচ্ছা, আগে ব্রড কনসেপ্টটা দেখাই, কারণ শর্টটা আমরা ব্রডটা দেখেই করতে পারবো। ওকে, দেখো ভালো করে বলেছে 999, দেখো বলেছে 999, কত নম্বর? 39 নম্বর। 999 999 ইন্টু 98/99 ইন্টু 99। আগে ব্রড কনসেপ্টটা একটু করি। আচ্ছা, 999, এই 999টাকে আমি এইভাবে লিখতে পারি কি, যে 1000 - 1 মানেই তো 999, এটাকে আমি এইভাবে লিখলাম। ওকে, আর এইটাকে আমি প্লাস 98/99 মানে 98/99 লিখলাম। কেন লিখলাম এটা আবার একটু ভালো করে বোঝে। ধরো এরকম আছে 5 পূর্ণ 2/3, এই 5 পূর্ণ 2/3টাকে যদি আমি ভাঙি, দেখো 3 5 15 আর 2 17/3।
আচ্ছা আমি এটাকে এইভাবেও লিখতে পারি জানো, 5 পূর্ণ 2/3টাকে 5 + 2/3। দেখো এটাকে যদি 3 লসাগু করো, 3 × 5 = 15, আর এখানে 2, সেই 17/3ই আসবে, মানে দুটো একই আসবে। তার মানে এটাকে আমি মাঝখানে প্লাস দিয়ে লিখতে পারি, তার জন্য আমি 999 + 98/99 লিখেছি, আর 999টাকে আমি 1000 - 1 লিখেছি। ওকে, আচ্ছা আর তার পাশে রয়েছে কি, আমার তার পাশে রয়েছে 99, ওটাকে আমি আলাদাভাবে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এটাকে আমি থার্ড ব্র্যাকেটে রেখে এটাকে আমি 99 লিখে দিচ্ছি। ওকে, এরপর আমার কি করণীয়? এরপর আমার করণীয় হচ্ছে এই একটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, তারও একটা বিশেষ কারণ আছে, ভালো করে বুঝবে। আচ্ছা তাহলে আমি লিখছি, থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, 1000 + 98/99 মাইনাস এই 1টাকে এপাশে নিয়ে চলে আসছে, -1, এগুলো তো সব যোগ বিয়োগে আছে, এপাশে নিয়ে চলে আসছে, -1 × 99। এটা করার কারণ আছে, ভালো করে বুঝবে। ওকে, তাহলে এবার আমি কি করব, 1000 যেটা আছে, এই 1000টাকে আমি আপাতত আর একটা স্টেপ করি, এই 1000টাকে 1000ই রেখে দিচ্ছি, প্লাস এইটাকে আমি লসাগু করছি। এটাকে লসাগু আমি না করলে মুখে মুখে বললেও বুঝতে পারতে, 98 - 99 × 99। ওকে, 1000টাকে এবার আমরা রেখে দিতেও পারি না, এবার একসাথে ক্যালকুলেশন করি। 99 দিয়ে 1000টাকে যদি গুণ করি তাহলে হবে 99,000। ওকে, স্ক্রিনটা একটু উপরে তুলে নিই। 99 দিয়ে 1000কে গুণ করলাম একবার, প্লাস এখান থেকে 98 থেকে 99 যদি বিয়োগ করি তাহলে -1 হবে, -1। আর এই -1টা আর এই প্লাসটা তাহলে ফালতু আর লিখে লাভ নেই, এটাও তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, এটা ডাইরেক্ট একবারে মাইনাস লিখে দিচ্ছি, তাহলে -1/99 ছিল ইন্টু 99 এখানে হবে, এই 99টা 99 কাটা যাবে, তাহলে কি দাঁড়াবে, 99,000 - 1। 99,000 - 1 করলে দেখো 0 থেকে মানে 10 থেকে 9 বিয়োগ করলে 9, 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে 1, আবার 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে 1, 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে 1, 9 থেকে 1 বিয়োগ করলে 8, হাতে কিছু নেই, 9। অর্থাৎ 9, 8, 9, 9, 9, এটা হচ্ছে আনসার, 9, 8, 9, 9, 9 অপশান এতে আছে। আশা করছি বুঝতে পেরেছ। এটা হচ্ছে ব্রড প্রসেস। তাহলে লং প্রসেস কোথায়, কিভাবে করব? লং প্রসেস আমরা কোয়েশ্চেনের মধ্যেই করতে পারবো, দেখো ভালো করে। লং প্রসেস কি করব? লং প্রসেস দেখবো ওই নিচের দুটো 9 আর সাইডের দুটো 9 যদি দুটো সংখ্যাই থাকে, মানে এখানেও দুটো এখানেও দুটো যদি সেম থাকে, তাহলে আমরা যে 98-এর 8 আছে তার উপরে একটা 1 যোগ করব। আর কটা সংখ্যা 9 আছে, দুটো সংখ্যা 9, তার মানে 1 ঘর 2 ঘর পরে যে 9টা আছে তার সাথে আমরা 1 বিয়োগ করব, ব্যাস উত্তর হয়ে যাবে। যে কোনো ম্যাথের ক্ষেত্রে এখানে 1 বিয়োগ করো, ব্যাস। তাহলে এটার উত্তর দেখো, দেখো 9, এখান থেকে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, এটা একটা 9, 9 আর 8-এর সাথে 1 যোগ করলে 9, ব্যাস। এইভাবেও করতে পারো, অথবা আর একটা প্রসেস এরই সাথে শিখিয়ে দিচ্ছি। দুটো সংখ্যার 9 আছে, তাহলে ওই দুটোর মধ্যে যে কোনো একটা 9 তোমরা লেখো, যে এই নিচের দুটো 9 এখানে লেখো। কটার সামনে 9 আছে, সামনে 9 আছে 3টে, তার মানে 3টে শূন্য লেখো। ওকে, এবার কি এই 99 98-এর মধ্যে গ্যাপ কত, 1 গ্যাপ, তাহলে ওই একটা বিয়োগ করে দাও, দেখো তাও উত্তর একই আসবে, 9, 8, 9, 9, 9। যে কোনো একটা প্রসেসে সব তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। পরীক্ষার সময় আমরা করবো এই প্রসেসে, কিন্তু আমরা জানলাম বেসিক প্রসেসটা, ঠিক আছে? এটা একটু বলে রাখলাম, কারণ এই ধরনের ম্যাথ তো প্রত্যেক দিন আসে না, তাই জন্য এটা একটু ডিটেলসে বলে রাখলাম। চলো 40 নম্বর ম্যাথ। 1, 2, 3, 4-এর ডান দিকে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? ডান দিকে মানে এই সামনে বসাতে হবে। কোন অঙ্ক? 9 দ্বারা বিভাজ্য করতে গেলে সংখ্যাগুলোর যোগফলটা 9 দ্বারা ভাগ যেতে হবে। 1 আর 2, 3, 3, 3, 6 আর 4, 10। 10কে তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে পরবর্তী সংখ্যা 8 যোগ করলে 18 হবে। 18টাকে 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে পরবর্তী সংখ্যা হবে 8। সিম্পল ম্যাথ আমি কোয়েশ্চেনের মধ্যে করে দিলাম, কিচ্ছু করার নেই, উত্তর হবে 8। বুঝতে পেরেছি আশা করছি সবাই। আগের দিন সেট 1-এও আমরা একই ম্যাথ করেছি। 1 গ্লাস শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:3। আচ্ছা, সিরাপ ও জলের অনুপাত 5:3 বলেছে, ওই শরবতে কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক জল থাকবে? দেখো এই ম্যাথ চঞ্চল ঘোষ স্যারের যে ম্যাথ বইটা আছে সেখানে কিন্তু একদম এই একই ম্যাথ রয়েছে, এবং সম্ভবত 21-22 নম্বরে এই ম্যাথগুলো রয়েছে। তো এই ম্যাথগুলোর আমি ওই ডিটেলস যেটা হয় ব্রড প্রসেস মানে কনসেপ্ট, সেটা আমি বহুবার বলেছি, বিভিন্ন উপায়ে বলেছি, এখন আর সেই ব্রড কনসেপ্টে যাচ্ছি না। এটার চঞ্চল ঘোষ স্যারের যে বইটা আছে সেখানে দেখবে এরকম আছে, কত অংশ তুলে নিয়ে পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে নতুন শরবতে অর্ধেক জল থাকবে। এই অর্ধেক জলের জায়গায় ওখানে আছে কি বলতো, 1:1 হবে, 1:1 হবে, এই কথাটা আছে।
অর্ধেক জল থাকবে মানে তো অর্ধেক জল আর অর্ধেক সিরাপ থাকবে। অর্ধেক জল মানে 1:1 অনুপাতে জল আর 1 অনুপাতে সিরাপ। এই কথাটা শুধু বইতে লেখা আছে, মানে চঞ্চল ঘোষ স্যারের বই। বাকি এখানে রয়েছে অর্ধেক জল থাকবে, মানে একই কেস। তাহলে আমরা কি তখন ইউজ করতাম? হাফ ইন্টু বড়টা মাইনাস ছোটোটা, হাফ ইন্টু বড়টা মাইনাস ছোটোটা বাই বড়টা। ব্যাস এইটুখানি করলে আমার উত্তর চলে আসবে। আর নাহলে ব্রড কনসেপ্টে করতে গেলে অনেকটা বড় হবে। তাহলে কীভাবে করব? হাফ ইন্টু বড়টা থেকে মানে 5 থেকে 3 বিয়োগ করলে 2/5, 2 কাটা, তাহলে উত্তর হবে 1/5। এটুখানি উত্তর মুখে মুখে করা যেত, এখানেই করা যেত। যারা আমার ওই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই আমার মনে হয় ভিডিওগুলো দেখে নিলে তোমাদের কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। যে কোনো চ্যাপ্টার সার্চ করে পাশে লিখবে 247 স্যার অথবা ম্যাথ বাই সৌরভ স্যার, তাহলে ডেফিনেটলি পাবে। যারা ইউটিউব থেকে দেখছো, ব্যাচের স্টুডেন্টদের তো নতুন করে বলা নেই, কারণ এগুলো তোমাদের ব্যাচে হয়ে গেছে। যারা ইউটিউব থেকে দেখছো, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ গ্রুপ সি, গ্রুপ ডি বা যে কোনো রিক্রুটমেন্টে যা আপডেট থাকবে আমি চ্যানেলে যথাসম্ভব তোমাদেরকে টাইম মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যারা যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচে যোগাযোগ করার জন্য নিচে যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, ওই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, ওই হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। চলো 42 নম্বর ম্যাথ কি বলছে সেটা দেখে নাও। বলেছে 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1। 20 বছর আগে 4:1 অনুপাত ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি 20 বছর আগে বয়সটা ছিল 4x, 20 বছর আগে ছেলের বয়স ছিল 1x। ঠিক আছে, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে, মানে 4 বছর পরে মানে বর্তমান বয়স হবে, বর্তমান বয়সের আরও 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা সমাধান করি এখানে। তাহলে আমাদের বর্তমান বয়সটা কত সেটা আমাদেরকে আগে জানতে হবে। বর্তমান বয়সটা কত আমাদের সেটা আগে জানতে গেলে কি করতে হবে না, 20 বছর আগে ছিল, তাহলে বর্তমান বয়স নিশ্চয়ই 20 বছর পরে হবে। তাহলে বর্তমান বয়সটা আমাদের 20 বছর পরে কি আসে সেটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। তাহলে 4x + 20 করলে বর্তমান বয়স হবে, একদম ইজি। 4x + যদি 20 করি বর্তমান বয়স হবে, 4x + যদি 20 করি বর্তমান বয়স। কিন্তু 4 বছর পরের অনুপাত দেওয়া আছে, তার মানে আরও 4 বছর যোগ করতে হবে। ওকে, আর তেমনিভাবে পুত্রেরও তাই হবে। বাবার বয়স যদি 24 বছর বাড়ে, পুত্রের বয়সও তো 24 বছরই বাড়বে, বয়স তার কমবে না। ওকে, তাহলে এইটা হয়ে গেল বর্তমান বয়স, আর বর্তমান বয়সের অনুপাত বলে দিয়েছে 2:1। এই তো, এটাকে সলভ করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। যদি না বোঝে আরেকবার বলার চেষ্টা করছি। সেই 31 নম্বর ম্যাথ করেছিলাম, যাই হোক কালিটা চেঞ্জ করে নিই, নাহলে অসুবিধা হতে পারে। তাহলে কি বলেছে বলো, 4 বছর আগের অনুপাত, 20 বছর আগের অনুপাত হচ্ছে এটা। অনুপাত থেকে আমরা বয়স ধরে নিয়েছি, 20 বছর আগে বয়স ছিল 4x, তাহলে বর্তমান বয়স কী হবে 4x + 20, পুত্রেরও তাই 1x + 20। আর 4 বছর পরের অনুপাত দিয়েছে 2:1, তাহলে 4 বছর পরে মানে আরও 4 বছর যোগ হবে, এর সাথেও এটা বলেছে। এটা সমাধান করো। তাহলে এটা হচ্ছে 24, একবারে ধরে নিচ্ছি 4x + 24, 1x + 24, 2 দিয়ে আর 1 দিয়ে গুণ করবে, তাহলে 2 দিয়ে 1 দিয়ে এটাকে গুণ করলে 4x + 24, 2 দিয়ে এটাকে গুণ করলে 2x + 24 দুগুণে 48। এটা 20 আর 4 24 ধরে নাও, হ্যাঁ, মুখে মুখে। তাহলে 2xটা এর পাশে আসলে 4x থেকে 2x বিয়োগ হবে, তাহলে এটা হবে 2x, আর 48 থেকে 24 বিয়োগ হলে হবে 24। এটা মুখে মুখে করে নিলাম, করে নিও তোমরা এদিক ওদিক পাঠিয়ে। 2 দিয়ে 24কে যদি কাটাকাটি করে উত্তর হবে 12। উত্তর না, মানে এক্সের ভ্যালু বেরোলো 12। কি জানতে চেয়েছে পুত্রের বর্তমান বয়স। বর্তমান বয়স তার মানে কত হবে, 12 তো বেরোলো এক্সের ভ্যালু, আমরা যেটা এক্স ধরেছিলাম সেটা ধরলাম, সেটা হচ্ছে 12। এই যে পুত্রের বয়স 1x, 1 গুণ 12 হচ্ছে পুত্রের বয়স কখন, যেটা অনেক বছর আগে। তাহলে 12-র সাথে যদি আমি 20 যোগ করি, সেটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স, মানে এখন হচ্ছে পুত্রের বর্তমান বয়স 32 বছর। ক্লিয়ার? যদি বলতো 4 বছর পরে পুত্রের বয়স কত হবে, তাহলে 4 বছর পরে হবে 36 বছর, কারণ এর সাথে 4 যোগ হবে। একদম ইজি ম্যাথ ছিল, তাহলে মানে 32 বছর আনসার সঠিক হবে। চলো 31 নম্বর ম্যাথটা আমরা এখানে করে ফেলেছিলাম ভুল করে, তোমরা এখান থেকে একটু কারেকশন করে ঠিক করে নিও। তাহলে এবার আসছি 43 নম্বর ম্যাথ। 43 নম্বর ম্যাথ কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 1050 এবং গসাগু হচ্ছে 35। আমি প্রথম দিন থেকে লসাগু গসাগু যখন চ্যাপ্টার করিয়েছি বলেছি যে দুটি সংখ্যার লসাগু এবং তাদের গসাগু যদি গুণ করা হয় সেটা নাকি সংখ্যা দুটির গুণফলের সমান। যদি একটা সংখ্যা এক্স হয় সেটা গুণ আর একটা সংখ্যা ওয়াই হয় সেটা, মানে সংখ্যা দুটো গুণ করলে যা হবে, সংখ্যা দুটো লসাগু আর গসাগু গুণ করলে তাই হবে। একদম তোমরা যদি উদাহরণ দেখতে চাও, তাহলে একটা উদাহরণ আমি করে দেখাই। আচ্ছা, 12 আর 15 ধরে নিলাম দুটো সংখ্যা, এদের যদি আমি লসাগু করি 3 দিয়ে 4, 3 দিয়ে 5, তাহলে লসাগু হচ্ছে 3 4 12, 5 12 60, লসাগু হচ্ছে 60, গসাগু কত 3। লসাগু আর গসাগু যদি গুণ করি সেটা নাকি সংখ্যা দুটোর গুণফলের সমান।
একটা সংখ্যা 12, একটা সংখ্যা 15, দেখো সমান হয় কিনা। 60 3 180 আর 12 15 গুণ করলে 180, দেখেছো, স্যাটিসফাইড। তাহলে এইটাও তাই হবে। লসাগু হচ্ছে 1050 বলেছে, গসাগু হচ্ছে 35 বলেছে, আর একটি সংখ্যা 210 বলেছে। তাহলে আর একটা সংখ্যা ওয়াই কত সেটা বার করবো। এটা কিন্তু এক্স নয়, এটা কিন্তু গুণ। এই যে এক্স, এই গুণটা হচ্ছে এটা। তাহলে আর একটা সংখ্যা ওয়াই কত সেটা বার করলে হবে। এখান দিয়ে কাটাকাটি করে 0 আর 0 কেটে দিচ্ছে। 21 দিয়ে 105কে কাটলে 5 21 105, 5 35 গুণ করবো যেটা, সেটাই বেরোবে ওয়াই এর ভ্যালু। ওয়াই সমান সমান 5 5 25, 5 হাতে 2, 3 5 15 আর 2 17, 175 হচ্ছে ওয়াই এর ভ্যালু। অপশান এতে আছে। সিম্পল ম্যাথ ছিল, কোনো অসুবিধাই নেই। পরবর্তী ম্যাথে আসছে। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটা আয়তাকার মাঠ ছিল যার দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। ওকে, পরিসীমা বলেছে 600। একটা আয়তাকার মাঠের পরিসীমা 600, মানে এই আয়তাকার মাঠ, পরিসীমা মানে এই 4টে বাহুকে যদি বেড়া দিতে হয় তাহলে সেটাই হচ্ছে পরিসীমা, মানে 4-5টা ঘিরতে যেটা হয় সেটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমার ফর্মুলা আমরা কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমার ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এগুলো এত কনসেপ্ট আমি যা করিয়েছি ব্যাচে, তাতে করে আর নতুন করে বলার কিছু নেই, তাও বলছি। তাহলে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? এই যে পরিসীমাটা 600 আছে, এই 600 যে পরিসীমাটা আছে সেটা বলেছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 আর 600কে যদি কেটে দিই তাহলে 300 থাকবে। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত আছে না? 300। এবার আমি একটু এই ফর্মুলার বাইরে বোঝানোর চেষ্টা করি। আয়তক্ষেত্র মানে কি? যার এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান হয়, আর এই প্রস্থ আর এই প্রস্থ সমান হয়, অপোজিট দুটো বাহু সমান হয়। তাহলে পুরোটা যদি 600 হয়, তাহলে তার অর্ধেকটা 300 হবে, এটা আমরা নিজেরাই বুঝতে পারছি। আর অর্ধেকটা মানে এইরকম অর্ধেক নয়, অর্ধেকটা মানে এরকম কোনাকুনি অর্ধেক। কেন কোনাকুনি অর্ধেক? কারণ একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ মিলে 300, আর একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ মিলে 300, তবেই তো 600 হয়েছে। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি, তার মানে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ এর মধ্যে রয়েছে, এটুকুনি আমরা বুঝে গেছি। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ রয়েছে, এখানেও আমরা দেখেছি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ মানে 300। ওকে, এই একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আমি কেন নিয়ে নিলাম? কারণ আমাকে মাঠটার ক্ষেত্রফল বার করতে বলেছে, আর মাঠের ক্ষেত্রফলের ফর্মুলা মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটাকে প্রস্থ দিয়ে গুণ করতে হবে, কিন্তু দৈর্ঘ্যটা কত প্রস্থটা কত আমি তো জানি না। দুটোর যোগফল জানি 300, কিন্তু কত কত দুটো সেটা জানি না। কিন্তু ওরা প্রশ্নে বলেছে যে মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, যদি 300 হয় আর দৈর্ঘ্য যদি প্রস্থের 1.5 গুণ হয়, তাহলে আমি 300টাকে এমনভাবে ভাঙছি, আচ্ছা 150 ভাঙছি, তাহলে দৈর্ঘ্য প্রস্থের কোনো 1.5 গুণ নেই, দেখো সমান সমান। আচ্ছা, এবার একটু একটু করে কমিয়ে দিই। আচ্ছা, দৈর্ঘ্য যদি 160 বলি, প্রস্থ যদি এখানে 10 দিয়ে দিলাম, এখান থেকে 10 কমিয়ে দিলাম, 140, তাও 1.5 গুণ হচ্ছে না। এখানে 130 করছি আর এটাকে 170 করছি, তাও 1.5 গুণ হচ্ছে না। এটা 120 করছি, এটা 180 করছি, দেখো 1.5 গুণ হয়ে গেছে। মানে 120 আর 120 অর্ধেক হচ্ছে 60, তার মানে 1.5 গুণ। তার মানে একটা 180 আর একটা হচ্ছে 120, তার মানে দৈর্ঘ্য হচ্ছে একটা 180 আর প্রস্থ হচ্ছে একটা 120। ব্যাস, এই দুটো গুণ করবো। কেউ বোকা করে বড় বড় গুণ করতে যেও না। 18 দিয়ে 12কে গুণ করো, 18 10 180 আর 18 দুগুণি 36, তাহলে কত হচ্ছে 216, আর শেষে একটা দুটো শূন্য লাগিয়ে দাও, অর্থাৎ 21600 বর্গমিটার। 21600 বর্গমিটার অপশান ডিতে আছে। তাহলে আমাদের মাঠটির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 21600 বর্গমিটার। কোনো অসুবিধা নেই, একটু অ্যাডভান্স প্রসেসে করতে হবে এবং খুব কুইক করতে হবে। আমি যেহেতু বলছি একটু টাইম লাগছে, কিন্তু এগুলো এত সময় নেওয়ার অঙ্ক নেই। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে, এই ম্যাথগুলো তখন মুখস্থ হয়ে গেছে, অপশান ডি হবে। 10% বৃদ্ধি মানে 10% প্লাস 10 প্লাস 10 × 10/100। সাকসেসিভ মেথড অনেকবার করেছে, আর নতুন করে করার নেই। 10 10 20, আর এটা হবে 100/100, তার মানে কাটাকাটি করলে 1, 20 আর 1 যোগ করলে 21, অর্থাৎ 21% বৃদ্ধি হবে। স্যার কীভাবে হলো? এটার বেসিক প্রসেস করা হয়ে গেছে পার্সেন্টেজের ম্যাথে, সেই ক্লাসটা তোমাদেরকে দেখে নিতে হবে। কীভাবে দেখবে? সার্চ করবে পার্সেন্টেজ, PRCENTAG, পার্সেন্টেজ, পাশে লিখবে 247 SR, অথবা বাই সৌরভ স্যার, যে কোনো একটা লিখবে, বাই সৌরভ স্যার যে কোনো একটা লিখবে, তাহলেও তোমরা পেয়ে যাবে। সেগুলো দেখলে এই চ্যাপ্টারগুলো তোমাদের কাছে প্রচুর ইজি হয়ে যাবে। প্রত্যেকটা ম্যাথ আমি চেষ্টা করলাম তোমাদেরকে ভেঙে ভেঙে করানোর। তো যেহেতু প্র্যাকটিস সেট করছি, এত ডিটেলসে তো করানো যায় না, খুব কুইক আমাদের করতে হবে। তো তোমরা যত বেশি তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি সেটগুলো কমপ্লিট হবে।
আমরা মোট 30টা সেট কমপ্লিট করব, গ্রুপ ডি, গ্রুপ সি যা থাকবে পরীক্ষা তার জন্য, এবং এগুলো সব পরীক্ষারই কাজে লাগবে। অতএব 30টা সেট তোমরা আমাদের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আবারও বলছি, নাহলে এগুলো মিস হয়ে যাবে। আর যা আপডেট আসবে আমি অবশ্যই দিয়ে দেবো গ্রুপে বা ইউটিউবে। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়নি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। আর নতুন ব্যাচের জন্য যোগাযোগ করবে, এই যে নাম্বারটা দেওয়া আছে 7602388815, এই নাম্বারে নতুন ব্যাচের জন্য যোগাযোগ করবে। অফলাইন এবং অনলাইন যেই সেন্টারে তোমাদের সুবিধা হবে সেখানে তোমরা কন্টিনিউ। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।